ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ জানান। মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রতি এতটা ক্ষোভ ছাড়লেন খাজা আসিফ। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করে দেওয়ার লক্ষ্যেই ইসরায়েল লেবাননে নৃশংস হামলা চালিয়ে শত শত মানুষ হত্যা করে চলেছে। এর জেরে এরই মাঝে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার জোরালো হুঁশিয়ারি জানিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি বড় নাজুক হয়ে আছে। এই প্রেক্ষাপটেই খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তারা নিরীহ মানুষ হত্যা করছে, প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। তিনি আরও লেখেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা যখন আলোচনায় বসতে চলেছেন তার আগে আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তার এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের বক্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। এদিকে সার্বিকভাবে নাজুক পরিস্থিতি বিবেচনায় পরে খাজা আসিফ সামাজিক মাধ্যমে দেয়া ওই পোস্টটি ডিলিট করেছেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির স্পর্শকাতর এই সময়ে পুরো কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব রাখতে পারে ভেবেই পাক প্রতিরক্ষা মন্ত্রী ওই পোস্ট ডিলিট করেছেন বলে অভিমত বিশ্লেষকদের। তবে এতে করেও লেবাননে ইসরায়েলের চলমান ভয়াবহ হামলা ঘিরে সমালোচনা ও বিতর্ক শেষ হয়ে যায় না। লেবাননে ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ঘিরে এই মুহূর্তে গোটা বিশ্বের জন্য জরুরি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে জোর সতর্কতা জানাচ্ছে সকল মহল। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোও অবিলম্বে এই যুদ্ধ থামাতে বলছে ইসরায়েলকে, তবে তারা তা কানেই তুলছে না। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তার আহ্বানে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন নেতানিয়াহু। এনবিসি নিউজকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরায়েল তাদের সামরিক অভিযান কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন। অন্যদিকে যতক্ষণ না লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ হচ্ছে এবং দুই পক্ষের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত কোনো আলোচনায় অংশ নেবে না ইরান। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় এই অবস্থান জানানো হয়েছে। এক ইসরায়েলের কারণে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ভেস্তে যেতে চলেছে। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। টানা 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর চরম সংশয় আর অবিশ্বাসের মাঝেই পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে চলছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের এই শীর্ষ পর্যায়ের সরাসরি আলোচনা শেষ পর্যন্ত বিশ্বকে খাদের কিনারা থেকে ফেরাতে পারবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। শুরুতে বলা হচ্ছিল দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন, তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে 11 এপ্রিল সরাসরি আলোচনা শুরু হয়। এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে অনেক বিষয়ে আলোচনায় এসেছে, তবে যেহেতু রুদ্ধদ্বার বৈঠক তাই তাৎক্ষণিকভাবে সব তথ্য যাচাই করা যায়নি। খবর রয়টার্স, আল জাজিরা, তাসনিম নিউজ, ডন, এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। যে 7 ইস্যুতে আলোচনায় গুরুত্ব:
বৈঠকে দুই পক্ষের মধ্যে মূলত 7টি বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। 1. ইরান লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে লেবাননে ইসরায়েলি অভিযান মার্কিন ইরান যুদ্ধবিরতির অংশ নয়, তবে তেহরানের দাবি এটি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। 2. ইরান চায় যুক্তরাষ্ট্র তাদের আটকে থাকা সম্পদ ছাড় করুক এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে যে তারা উল্লেখযোগ্য মাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করতে রাজি, তবে এর বিনিময়ে ইরানকে তাদের পারমাণবিক ও মিসাইল কর্মসূচিতে ছাড় দিতে হবে। 3. ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের কর্তৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি চায়। তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি আদায় এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বিশাল পরিবর্তন আনবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ধরনের টোল বা সীমাবদ্ধতা ছাড়াই তেলের ট্যাঙ্কার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালীটি পুরোপুরি উন্মুক্ত থাকুক। 4. 6 সপ্তাহের এই যুদ্ধে হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইছে ইরান। 5. ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, তবে ওয়াশিংটন এটি সরাসরি নাকচ করে দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে এই বিষয়ে বিন্দুমাত্র আপোস করা হবে না। 6. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চায় ইরানের মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে আনা হোক, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের শক্তিশালী মিসাইল ভান্ডারের বিষয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। 7. ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধকামী মার্কিন বাহিনী প্রত্যাহার করা হোক, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হোক এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দেয়া হোক। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বজায় রাখার অঙ্গীকার করেছেন। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইসলামাবাদে দীর্ঘ 21 ঘন্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয়ে সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন 3টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ের জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি, কোনো বিষয়ে ছাড় দিতে রাজি আছি, কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। ভ্যান্স আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বোত্তম ও চূড়ান্ত প্রস্তাবটি দিয়েছে, কিন্তু ইরান বলছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে 2 বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুত রাখার সুযোগ দেয়া হয়েছিল। মূল সমস্যা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান বলছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে নিজের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র বলছে এটাই প্রমাণ করে ইরান সব সময় পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ রাখতে চায়। 40 দিনের যুদ্ধ এই অবস্থানকে নরম করেনি, বরং আরও শক্ত করেছে। যুদ্ধ আবার শুরুর হুমকি ট্রাম্পের হাতে সবচেয়ে বড় চাপ তৈরির হাতিয়ার। যুদ্ধবিরতি শেষ হচ্ছে 21 এপ্রিল, কিন্তু এই পথে রাজনৈতিক মূল্য অনেক বেশি। বিশ্বের মোট তেলের 20% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুদ্ধ আবারও শুরু হলে বাজার পড়বে, সংকট বাড়বে, মূল্যস্ফীতি আরও চাপে পড়বে, যা এখনই 3.3% আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমাদের প্রিয়জনদের ক্ষতি আমাদের জাতির স্বার্থ ও অধিকার রক্ষার সংকল্পকে আগের চেয়ে আরও দৃঢ় করেছে। শেষ পর্যন্ত দুই পক্ষই মনে করছে প্রথম দফায় তারা জিতেছে, সে কারণে কেউই এখন সমঝোতার মেজাজে নেই। ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছে। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের এই আলোচনা প্রয়োজন ছিল। ইরানের সঙ্গে যুদ্ধে পরাজয় ও অচলাবস্থা তৈরি হলেও তারা তাদের উচ্চাভিলাষী অবস্থান থেকে সরতে নারাজ। বৈঠকের পর ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনার টেবিলে তেহরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব পেশ করেছে এবং এখন সমঝোতা হওয়া বা না হওয়া সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নির্ভরযোগ্য সূত্রটি জানায়, ইরান আলোচনার টেবিলে তার গঠনমূলক ভূমিকা পালন করেছে। সূত্রের ভাষায়, ইরান বেশ কিছু বাস্তবসম্মত উদ্যোগ ও প্রস্তাবনা পেশ করেছে। এখন বল সম্পূর্ণভাবে আমেরিকার কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা বিষয়গুলোকে বাস্তবতার নিরিখে বিবেচনা করবে কিনা। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা বা অস্ত্র সরবরাহ করলে চীন গুরুতর পরিণাম ভোগ করতে হবে, শেষ পরিণতি ভালো হবে না বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস থেকে মায়ামি যাওয়ার পথে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ইরানকে কোনোভাবে চীন যেন সহযোগিতা না করে। যদি অস্ত্র দিয়ে সহযোগিতা করে তারা, তাহলে পরিণাম খুব একটা ভালো হবে না। CNN এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্যি হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। পরে ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানে অস্ত্র সরবরাহ করলে চীনের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি CNN এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানানো হয়, বেইজিং ইরানকে কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ম্যানপ্যাড দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবরের সূত্র ধরে ট্রাম্প বলেন, আমি খবর পেয়েছি যে চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল দেওয়ার কথা ভাবছে। আমার মনে হয় তারা এটি করবে না, কারণ তাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। তিনি আরও যোগ করেন, হয়তো শুরুতে তারা সামান্য কিছু করেছে, কিন্তু আমার মনে হয় না তারা এখন আর তা করবে। তবে আমরা যদি তাদের এই কাজে হাতে নাতে ধরি তবে তাদের উপর 50% শুল্ক চাপানো হবে, যা একটি অভাবনীয় এবং স্তম্ভিত করার মতো পরিমাণ। এর আগে 8 এপ্রিল ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করে তবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা সব পণ্যের উপর তাৎক্ষণিকভাবে 50% শুল্ক আরোপ করা হবে। 12 এপ্রিল সরাসরি চীনের নাম উল্লেখ করে ওই হুমকি পুনর্ব্যক্ত করলেন তিনি। মার্কিন গোয়েন্দাদের বরাতে CNN এর ওই এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ফাঁকে চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে যাচ্ছে। বিশেষ করে সামরিক সংঘাতের এই পরিস্থিতিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে কিছুদিনের মধ্যেই অস্ত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সরাসরি নয়, তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই সমরাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে চীন, যাতে সহজে ধরা না পড়ে কোথা থেকে অস্ত্র সরবরাহ হচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। তবে এই ধরনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে বেইজিং। আমেরিকার চীনা দূতাবাস এক বিবৃতি জারি করে জানিয়েছে, বেইজিং কাউকে কোনো রকম অস্ত্র সহযোগিতা করছে না। যে ধরনের খবর ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের খবর ছড়িয়ে পরিবেশকে আরও অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে বলে জানায় তারা। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। 21 ঘণ্টাব্যাপী চলা দীর্ঘ ওই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানাচ্ছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও উত্তেজনার জেরে শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাওমের প্রতিবেদন অনুযায়ী বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আব্বাস আরাকচির আলোচনা বাকবিতণ্ডার দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিনের সেতিনেক্সের দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণে এই উত্তেজনা হয়েছে। 21 ঘণ্টার আলোচনা শেষে চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়ার আগে ভ্যান্স তেহরানের উপর দায় চাপিয়ে বলেছেন, ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি।
পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি পাওয়া যায়নি। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে 3টি বিষয়ে মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $270 কোটি জব্দ সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র প্রণালী এখনই খুলে দিতে বলেছিল। ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না। এদিকে ইসলামাবাদে আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ফোন করেছিলেন। সেই ফোনেই আলোচনার গতিপথ পাল্টে যায় বলে অভিযোগ করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, বৈঠকের মাঝে নেতানিয়াহুর ভ্যান্সে করা ফোন মার্কিন ইরান আলোচনার মনোযোগ সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে গেছে। যুদ্ধে যা পারেনি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটা পেতে চেয়েছে। তার এই পোস্টে ইঙ্গিত মিলছে শুরুতে জেডি ভ্যান্সের প্রতিনিধি দল আলোচনায় আগ্রহী থাকলেও সেই ফোন কলের পরই সুর বদলে গেছে। তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়েই পাকিস্তানে আলোচনায় গিয়েছিল। ভ্যান্সের বিদায়ের আগের সংবাদ সম্মেলনকে অপ্রয়োজনীয় বলেছেন তিনি। আরাকচি জানিয়েছেন, ইরান জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রস্তুত। ওয়াশিংটন নেতানিয়াহুর ফোনের বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি। তেহরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের বর্ণনা অনুযায়ী ইসলামাবাদে মার্কিন অবস্থান ছিল অগ্রহণযোগ্য। ওয়াশিংটন শুধু হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলে যায়নি, একই সাথে ইরানের পুরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিদ্যমান মজুদ হস্তান্তরের দাবিও করেছে। ভ্যান্স এই শর্তগুলো চূড়ান্ত ও সেরা প্রস্তাব হিসেবে উপস্থাপন করেন, যা ইরান প্রত্যাখ্যান করেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। একই সাথে ফিলিস্তিন ও লেবাননে চলমান হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোয়ান কড়া সতর্কতা জানিয়ে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে। শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে রণহুঙ্কার দিয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে থামানোর জন্য আমাদের শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে নাগোর্নো কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তাদের বিরুদ্ধেও আমরা একই ধরনের পদক্ষেপ নিতে পারি। আমাদের ঠেকানোর মতো কেউ নেই। পাকিস্তান যদি বর্তমান যুদ্ধ থামানোর মধ্যস্থতায় যুক্ত না থাকতো, তাহলে সামরিক পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো বলে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল এশিয়া পলিটিক্যাল পার্টিস কনফারেন্সের ভাষণে এরদোয়ান এসব কড়া হুঁশিয়ারি জানিয়েছেন বলে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। এরদোয়ান অভিযোগ করে বলেন, একটি রক্তমাখা গণহত্যার নেটওয়ার্ক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরপরাধ শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন। যুদ্ধবিরতির সময়েও তিনি লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করছেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। এরদোয়ান আরও অভিযোগ করেন, লেবাননে 12 লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে ইসরায়েল। এছাড়া কেবল ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি পার্লামেন্টে মৃত্যুদণ্ড পাশের তীব্র সমালোচনা করে একে বর্বর এক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি। এদিকে এরদোয়ানের হুমকির পাল্টা জবাবে তুরস্ককে ভণ্ড ও এরদোয়ানকে উন্মাদ একনায়ক বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু। তুরস্কের সমালোচনা করে তিনি বলেন, যারা উত্তর সাইপ্রাস দখল করেছে এবং কুর্দিদের ওপর নিপীড়ন চালাচ্ছে, তাদের মুখে নীতিকথা মানায় না। এরদোয়ান নিজেকে অটোমান সুলতান মনে করেন, কিন্তু তিনি একজন স্বৈরশাসক যার দেশের অর্থনীতি ধসে পড়ছে এবং গণতন্ত্র মৃত। এরপর ইলিয়াহু সরকারের কাছে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার প্রস্তাব উত্থাপন করবেন বলে হুঁশিয়ারি দেন। এরদোয়ানকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে AI দিয়ে বানানো একটি ছবিও শেয়ার করেন তিনি। এতে দেখা যায় নেতানিয়াহু জেরুজালেমের তথাকথিত টেম্পল মাউন্টে পতাকা ওড়াচ্ছেন আর এরদোয়ান তার পায়ে পড়ে আছেন। মূলত সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত চলতি সপ্তাহে তুরস্কের একটি আদালতে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সহ 35 জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরোয়ানা জারির ফলে। গাজা ফ্লোটিলায় সামরিক অভিযান ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকানোর ঘটনায় তুরস্কে একটি মামলা দায়ের করা হয়েছিল। তারই রায়ে ইসরায়েলিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি। ওই অভিযোগ গঠনের পর ইসরায়েলি নেতারা এরদোয়ানকে কাগুজে বাঘ হিসেবে আখ্যা দিয়েছেন। ইতামার বেন গাভির সরাসরি কুরুচিপূর্ণ ভাষায় এরদোয়ানের সমালোচনা করেন। এর জবাবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুকে বর্তমান সময়ের হিটলার বলে অভিহিত করেছে। নিউজ ডেস্ক দুতিয়াল।